তোমাকে আন্ডারস্কোর চাই। লেখনীতে আন্ডারস্কোর এলিশা আন্ডারস্কোর রহমান আন্ডারস্কোর ফিজা। পর্ব 3। সেন্টারে পৌঁছে অধরা গাড়ি থেকে সবার আগে নেমে পড়ল। অধরাকে নামতে দেখে রক্তিম বলল, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাকবি, আমি গাড়ি পার্ক করে আসছি। অধরা বলল, সবাই ভিতরে, আমি এখানে কি করব? পৃথুলা বলল, হ্যাঁ রক্তিম, অধরা চলে যাক, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রক্তিম এবার ধমক দিয়ে বলল, পৃথুলা তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আমার মুখ থেকে এমন ভয়াবহ কিছু বের হয়ে যাবে যেটা তোর জন্য অনেক অপমানজনক হবে। পৃথুলা একবার অধরার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল ভিতরে। অধরার দিকে গরম চোখে তাকালো রক্তিম। অধরা চুপ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রক্তিম গাড়ি পার্ক করে অধরার কাছে চলে আসে। অধরা রক্তিমকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। হালকা মেরুন রঙের পাঞ্জাবি পরেছে রক্তিম, হাতে কালো ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা আছে। রক্তিম অধরার এহেন চাহনি দেখে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও যাবি? অধরা চোখ সরিয়ে নিয়ে বলল, আপনিই তো দাঁড়িয়ে থাকতে বলেছেন। রক্তিম কথা না বাড়িয়ে হাঁটা ধরল। অধরাও তার পিছে পিছে হাঁটা ধরল। সেন্টারের ভিতরে ঢুকতেই রক্তিমকে তার ফ্রেন্ড সার্কেল ঘিরে ধরল। অধরা তাদের থেকে সরে আসলো। একবার রক্তিমের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসলো। অধরা মনে মনে বলল, মানুষটা বড্ড ফেমাস, এমন মানুষের আশেপাশে থাকলে নিজেকে খুকি মনে হয়। অধরার ভাবনার মাঝে শাওন এসে বলল, কিরে দেখেছিস আমার ভাইয়ের দাপট একদম বাঘ, তার আগমনে সবাই কেমন করছে। অধরা বলল, শোনো শাওন ভাইয়া, সে সবার সাহায্য করে, এলাকার প্রতিটা মানুষ তাকে ভালোবাসে, তাই তার এতটা চাহিদা। শাওন বলল, কত মেয়ে যে পাগল ভাইয়ের জন্য হিসেব নেই। অধরা মুচকো হেসে বলল, কোটিপতির মেয়ে আছে নাকি, লাইনে থাকলে বিয়ে করিয়ে দেও, দেখবে বড় চাচি তোমায় মাথায় নিয়ে নাচবে। বলেই অধরা ইরার কাছে চলে গেল। এতটুকু কথা বলতে অধরার অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে এই কষ্টকে নিজের মনে ঘর বানাতে দিবে না। বামুন হয়ে সে চাঁদের আশা করে না। অধরা ইরার পাশে এসে দাঁড়ালো। শাওন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রক্তিমের কাছে চলে গেল। তার মনটা একটু হলেও খারাপ হয়ে গেছে। রক্তিম সবার সাথে কথা বলছে, বেশ শালীনভাবে নিজের কাজ করছে, বেশ বিচক্ষণতা দিয়ে। রক্তিমের বন্ধুরা তার কাছে এসে দাঁড়ালো। বলতে গেলে রক্তিমের নিজের এক গ্যাং রয়েছে, সেই স্কুল লাইফ থেকে তারা সবাই একসাথে। তাদের মধ্যে থেকে শওকত রক্তিমের অনেক কাছের। শওকত রক্তিমের পিঠ চাপড়ে বলল, তা বোনের বিয়ে দেখে আমাদের ভুলে গেলি? রক্তিম বলল, তোদের সাথে বসে থাকলে আমার কাজও বসে থাকবে। মাহাদি বলল, দোস্ত গায়ে হলুদ তো সেই ছিল, আর বিয়ের অনুষ্ঠান তো আরো বেশি জোশ। ফারাবি বলল, তোর কাছে তো সবই জোশ। এই রক্তিম শোন, আমি কিন্তু ডবল খাবো। রক্তিম বলল, খাদক কোথাকার, আচ্ছা তোরা এনজয় কর, আমি আসছি। শওকত বলল, চল আমিও যাব তোর সাথে। শওকত আর রক্তিম খাবার অ্যারেঞ্জমেন্ট দেখছে। শওকত বলল, অধরা তোর দেওয়া ড্রেসটা পরেনি কেন? রক্তিম বলল, আমার ড্রেস থেকেও দামি ড্রেস সে পরে আছে, চাচা তাকে ওই ড্রেসটা দিয়েছে। শওকত বলল, রক্তিম কোনো কিছু নিয়ে এত দেরি করা ভালো না, পরে কিন্তু অবস্থা খারাপ হবে। রক্তিম বলল, এই রক্তিম হোসেন কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। কোনায় দাঁড়িয়ে তার মা ইলিনা চৌধুরীর অহংকার দেখছে। এলাকার মানুষদের কাছে নিজ গহনার প্রশংসা করতে করতে অস্থির সে। শাওন ইলিনা চৌধুরীর কাছে গিয়ে বলল, মা চলো আমার সাথে কয়েকটা ছবি তুলো। ইলিনা চৌধুরী খুশিতে খুশিতে গদগদ হয়ে বললেন, বাবা তুই আমার সাথে ছবি তুলবি, লক্ষ্মী বাবা আমার। শাওন বলল, তা তো তুলতেই, সব গহনার হিসাব আমি রাখতে চাই, যাতে আমার বউয়ের বেলায় কোনো গহনার কমতি যাতে না হয়। শাওনের কথা শুনে ইলিনা চৌধুরীর হাসি মাখা মুখ চুপসে গেল। সে বলল, আমার গহনা তোর বউকে দিতে যাব কেন, তুই দিবি তোর বউকে। শাওন বলল, তাহলে এসব গহনা কি করবে, বুড়ো বয়সে পড়ে ঘুরবে? ইলিনা চৌধুরী বলল, যা তো এখান থেকে, তোর কথা শুনে আবার মুড নষ্ট করতে চাই না। শাওন বলল, ওকে তুমি থাকো তোমার মুড নিয়ে। শাওন উল্টো পথে হাঁটা ধরল। প্রিয়া স্টেজে নানান ধরনের ছবি তুলতে ব্যস্ত। ইরাও রয়েছে তার সাথে। পৃথুলা একা দাঁড়িয়ে নিজ ইচ্ছা মতো ছবি তুলছে। অধরাকে প্রিয়া ডেকে নিয়ে নিজের সাথে দাঁড় করিয়ে ছবি তুলতে লাগলো। তখনই শাওন এসে বলল, বরযাত্রা এসে পড়েছে। ইরা, অধরা তাড়াতাড়ি নিচে চল। বাহিরে আতশবাজির আওয়াজ আসছে। ইরা আর অধরা নিচে নেমে গেট ধরে দাঁড়িয়ে আছে। আজ কোনো মতেই তারা ছাড় দিবে না। রক্তিম আর শাওন তাদের আশেপাশেই আছে, যদি কোনো সমস্যা হয় তারা সামলিয়ে নিবে। রক্তিম অধরার কাছাকাছি দাঁড়িয়ে আছে। রায়হান গাড়ি থেকে নামতেই সবাই হই হুল্লোড়ে মেতে উঠল। রায়হান ইরার অধরার সামনে এসে দাঁড়ালো। সাথে আছে রাহাত আর তার বন্ধুরা। রায়হান বলল, শালি সাহেবা কি চাই আপনাদের? বউ যে আমার অপেক্ষা করছে। অধরা বলল, ওগো দুলাভাই, বউয়ের কাছে তো যেতে পারবেন না। যদি শালি সাহেবাদের হাতে দেন 10,000 টাকা, তবেই খুলবে বউয়ের কাছে যাওয়ার দুয়ার। রাহাত বলল, আরে ভাইয়া রে, তোর শালিরা জোস কবিতা বলতে পারে। অধরা রাহাতকে ইগনোর করে বলল, দিবেন তো শালিদের হাতে নগদ টাকা?
রায়হান বলল, না দিয়ে কি উপায় আছে আমার? ইরা বলল, তাহারে বেচারা পায় না যে বউয়ের দেখা। সবাই হো হো করে হেসে উঠল। রায়হান পকেট থেকে টাকা বের করে অধরার হাতে দিয়ে দিল। অতঃপর রায়হান ভিতরে ঢোকার সুযোগ পেলে অধরা হাতের জিনিস টেবিলে রেখে যেই না চলে আসতে নিবে তখনই রাহাত এসে বলল, অধরা আজও তোমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের রহস্য কি? অধরা বলল, 2 গ্লাস করল্লার জুস প্রতিদিন, আপনার এই বোরিং চেহারা একদম সুন্দর হয়ে যাবে। অধরা এতটুকু বলে সেখান থেকে চলে আসে। রাহাত সেখানেই দাঁড়িয়ে নিজ অপমানের জন্য ফুঁসছে। রক্তিম অধরাকে এত রাগী মুডে দেখে তার কাছে চলে আসে। অধরা রক্তিমকে দেখে নিজেকে সামলে নিল। রাহাতের কথা শুনে আর তার ব্যবহারে রাগ হচ্ছে প্রচুর। রক্তিম অধরার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? অধরা বলল, না কিছু না। রক্তিম বলল, একদম মিথ্যা বলবি না, রাহাত কিছু করেছে? অধরা অবাক চোখে রক্তিমের দিকে তাকালো। রক্তিম বলল, কি করেছে? অধরা জানে রক্তিম জানলে এখানে অনেক খারাপ কিছু হয়ে যাবে, তাই অধরা বলল, কিছু না, আপনি শুধু শুধু এসব ভেবে মাথা নষ্ট করবেন না। অধরা নিজ কথা শেষ করে সেখান থেকে চলে গেল। রক্তিম নাক ফুলিয়ে ফোন বের করে শওকতকে ফোন করে বলল, রাহাত ছেলেটার উপর নজর রাখবি। বলেই সে খট করে ফোন রেখে মেহমানদের কাছে চলে যায়। রায়হানের বিয়ের কার্যক্রম শুরু হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রিয়াকে কবুল বলতে বলা হয়, সে কিছুক্ষণ সময় নিয়ে কবুল বলে দেয়। রায়হানের কাছে গিয়ে তাকে কবুল বলতে বললে সে দ্রুত কবুল বলে দেয়। সবাই তাদের মন ভরে দোয়া করে দেয় যাতে তাদের বিবাহিত জীবন সুখের হোক। বিয়ের সব কাজ শেষ হওয়ার পর সবাই খেতে বসলো। অধরা, ইরা অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। হঠাৎ রাহাত অধরাকে ডেকে তার টেবিলের সামনে নিয়ে আসে আর বলল, অধরা, তুমি যদি আমার প্লেটে খাবার পরিবেশন করতে তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। অধরা না চাইতেও রাহাতের প্লেটে খাবার তুলে দিতে লাগলো। রাহাত অধরার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। হঠাৎ সে অধরার হাত ধরে ফেলে। অধরা বড় বড় চোখে রাহাতের দিকে তাকাতেই সে হাত ছেড়ে দুষ্ট হেসে বলল, ভুলে হাত লেগে গেছে। অধরা সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে ইরার কাছে চলে যায়। সবাই ব্যস্ত থাকার কারণে এই ঘটনা কারো চোখে পড়েনি, কিন্তু একজনের চোখ এসব এড়ায়নি। ব্যক্তির চোখ লালবর্ণ ধারণ করেছে। রাগে তার সমস্ত শরীর কাঁপছে, তবুও নিজেকে ঠান্ডা রাখছে। সেই ব্যক্তিটি আর কেউ না, রক্তিম। সে রাগ কন্ট্রোল করার জন্য হাতে থাকা গ্লাসটা ফ্লোরে আছাড় মেরে ফেলে দেয়। চেঁচামেচিতে কেউই খেয়াল করেনি। শওকত এসে রক্তিমকে সেখান থেকে নিয়ে চলে আসে। সেন্টারের বাহিরে খালি জায়গাটায় নিয়ে যায় রক্তিমকে। রক্তিম বলল, শওকত, আমি ওকে জানে মেরে ফেলবো, কত বড় সাহস, আমি ওকে ছাড়ব না। শওকত রক্তিমের এ রূপ দেখে শুকনো ঢোক গিলে বলল, দোস্ত তুই শান্ত হ, তোর বোনের বিয়ে সব নষ্ট হয়ে যাবে। রক্তিম চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে লাগলো। রক্তিম শওকতের কাঁধে হাত রেখে বলল, চল ভিতরে, আমি ঠিক আছি। শওকত বলল, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবি। রক্তিমকে নিয়ে শওকত ভিতরে চলে আসলো। সবাই ব্যস্ততার মধ্যে সময় পার করছে। বিদায়ের সময় চলে আসলো। প্রিয়া আইয়ুব হোসেনকে ধরে চোখের পানি ফেলছে। জোহরা খাতুন মেয়ের জন্য কাঁদছে। এত আদরের মেয়ে আজ পরের ঘরে চলে যাচ্ছে। প্রিয়া অধরা আর ইরাকে ধরে অনেক কান্না করলো। পৃথুলাও প্রিয়ার জন্য দুফোঁটা চোখের পানি ফেললো। সবার থেকে বিদায় নিয়ে প্রিয়া রক্তিমের হাত ধরে বলল, ভাইয়া রাগ সামলে রাখবে, এত রাগ ভালো না। রক্তিম বোনের মাথায় হাত বুলিয়ে বলল, চেষ্টা করব। রক্তিম প্রিয়াকে রায়হানের হাতে তুলে দিল। প্রিয়া আর রায়হান গাড়িতে বসে পড়ল। রক্তিম গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে রইল। সব মেহমানদের বিদায় দিতে লাগলো। রাহাত রক্তিমের দিকে হাত বাড়িয়ে বলল, টিল্ডে বাই ব্রো, কালকে দেখা হবে আমাদের বাসায়। রক্তিম রাহাতের হাতের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে শক্ত করে তার হাতটা ধরে মুচড়ে দিলে, যাতে করে রাহাত ব্যথায় কুকড়ে উঠল আর আহহ বলে আস্তে করে চিৎকার করে উঠল। রক্তিম হাতটা ছেড়ে দিয়ে বলল, টিল্ডে সরি ব্রো, আসলে ভুলে এমনটা হয়ে গেছে। রাহাত হাত ঝাড়া দিতে দিতে বলে, টিল্ডার ইটস ওকে। বলেই সে গাড়িতে উঠে পড়ল। রক্তিম বাঁকা হেসে গাড়ির দিকে তাকিয়ে রইল। সব কাজ শেষ করে সবাই বাসায় ফিরে আসলো। সবাই বেশ ক্লান্ত, তাই যে যার রুমে চলে গেল। অধরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তার ফোনটা বেজে উঠল। অধরা ফোন হাতে নিয়ে দেখলো রক্তিম ফোন করেছে। অধরা একটু চিন্তায় পড়ে গেল। সে মনে মনে বলল, রক্তিম ভাইয়া আমাকে এখন কেন ফোন করছে? আবারও ফোনটা বেজে উঠল। অধরা ফোন রিসিভ করতেই রক্তিম বলে উঠল, ছাদে আয়, তোর সাথে কথা আছে। অধরা বলল, এত রাতে ছাদে আমি আসতে পারবো না। রক্তিম শক্ত কণ্ঠে বলল, আমি তোর রুমে চলে আসবো, তখন যেটা হবে সেটা তুই সামলাবি। অধরা হতভম্বের মতো চুপ করে রইল। রক্তিম আবার বলল, কি করবি তাড়াতাড়ি বল। অধরা কাপা কাপা গলায় বলল, আসছি আমি। অধরার কথা শুনে রক্তিম ফোন কেটে দিল। অধরা ওড়ানাট মাথায় জড়িয়ে দরজা খুলে ছাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। অধরার মনটা টিপটিপ করছে, না জানি কি হয়। অধরা সিঁড়ি বেয়ে ছাদের দরজা ঠেলে ভিতরে চলে গেল। সামনে তাকিয়ে দেখল রক্তিম। রক্তিম ছাদের রেলিং ধরে আকাশপানে তাকিয়ে আছে। পাঞ্জাবিটা পাল্টে অফ হোয়াইট রঙের শার্ট আর ট্রাউজার পরে আছে। হাতে তার সেই কালো ঘড়ি। অধরা বুঝে না এই ঘড়িটা এত স্পেশাল কেন তার কাছে।
সবসময় এটা পরেই থাকতে হবে। অধরা নিজ ভাবনা থেকে বের হয়ে ধীর পায়ে এগিয়ে গেল রক্তিমের কাছে। তার থেকে দূরত্ব বজায় রেখে অধরা দাঁড়ালো। রক্তিম আকাশপানে তাকিয়ে থেকেই বলল, চাচা, যে বাসা থেকে চলে যেতে চাইছে এটাকে তুই জানিস? রক্তিমের প্রশ্নে অনেকটাই ঘাবড়ে গেল সে, কারণ রক্তিমের কণ্ঠাটা তার কাছে ভালো ঠেকেছে না। অধরা শুকনো ঢোক গিলে বলল, জানি। রক্তিম একইভাবে দাঁড়িয়ে রইল আর বলল, এই ভাবনাটা চাচার মনে উদয় হলো কি করে তা কি জানতে পারি? অধরা একটু পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি বলেছি তাই। রক্তিম এবার বাঁকা হেসে অধরার দিকে ফিরে দাঁড়ালো। অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, কত বড় হয়ে গেছিস তাই না অধরা? রক্তিমের কথা শুনে অধরা চুপ করে রইল। রক্তিম বলল, এত বড় হয়ে গেছিস যে এখন আলাদা থাকার প্ল্যান করছিস? অধরা মাথা নিচু রেখে বলল, আমি নিজের ইচ্ছাই এমন করছি না। আপনার মা আর ছোট চাচি সবসময় আমার মাকে অপমান করে। আমি কিছু বলতে পারি না বাবা, আপনাদের অমতে কিছু বলতে পারে না, এবং কি নিজ মেয়ের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি আমার জায়গায় হলে কি এসব মেনে নিতেন? আমি তো খুব ভালো কলেজে চান্স পেয়েছিলাম। ছোট চাচার কথায় বাবা আমাকে সেই কলেজে ভর্তি করালো। এসবের কোনো জবাব আছে? একনাগারে কথাগুলো বলে অধরা হুহু করে কেঁদে উঠল। রক্তিম ভাবলেশহীনভাবে সব কথা শুনল। তারপর অধরার কাছে গিয়ে বলল, শাওন, ইরা, প্রিয়াকে ছাড়া থাকতে পারবি? আমার কথা তো বাদ দিলাম, কারণ আমি তো তোর লিস্টে পড়ি না। এখন তুই বল, ওদের ছাড়া থাকতে পারবি? অধরা অশ্রুসিক্ত নয়নে রক্তিমের দিকে মাথা তুলে তাকালো। রক্তিম সেই চোখের গভীরতা মাপতে থাকলো। অধরা কান্নাজড়িত কণ্ঠে বলল, তাদের ছাড়া থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। মানুষ তো অভ্যাসের দাস। কত কিছু অভ্যাসে পরিণত করেছি তা আপনি জানেন না। অধরার কথা শুনে রক্তিমের চোয়াল শক্ত হয়ে যায়। হাত দুটো মুঠো করে বলল, চলে যা আমার সামনে থেকে। বলেই সে আবার রেলিং ধরে আকাশপানে তাকিয়ে রইল। অধরা একবার রক্তিমের দিকে তাকিয়ে থেকে দৌড়ে ছাদ থেকে চলে আসে নিজ রুমে। দরজাটা বন্ধ করে ধুলু ধুলু পায়ে হেঁটে ড্রয়ারটা খুলে একটা ডায়েরি বের করলো আর তাতে লিখল, মনের আঙ্গিনায় তোমার প্রবেশ নিষিদ্ধ করলাম আমি। জানি এতে মন পুড়বে, তবু চাই দূরে থাকো তুমি আমার থেকে। এতটুকু লিখতেই অধরার চোখের পানিগুলো ডায়েরির পাতাগুলোকে ভিজিয়ে দিল। অধরা স্টাডি টেবিলে মাথা রেখে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। রক্তিম এখনো ছাদে দাঁড়িয়ে আছে। তখনই কেউ তার কাঁধে হাত রাখে। রক্তিম সেই হাতের মালিকের দিকে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, শাওন। রক্তিম আবার আকাশের দিকে তাকিয়ে বলল, রাত কয়টা বাজে, এখন পর্যন্ত কেন ঘুমাসনি? শাওন বলল, পানি নিতে এসেছিলাম, তারপর দেখলাম তোমার ঘরের দরজা খোলা, তাই ভাবলাম তুমি ছাদে। রক্তিম বলল, ঘরে গিয়ে শুয়ে পড়। শাওন বলল, কেন ভাইয়া, নিজ অনুভূতি কেন লুকিয়ে বেড়াও? এতে তোমারই ক্ষতি। রক্তিম মেকি হেসে বলল, লাভ ক্ষতি জানি না আমি, কিন্তু যেটা একবার ভেবেছি সেটা আমি করে ছাড়ব। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চলো ভাইয়া নিচে যাই। রক্তিম বলল, তুই যা, আমি আসছি। শাওন একবার রক্তিমের দিকে তাকিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। রক্তিম রাতের আধারে ছাদে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, প্রিয়তমার কাছে যাওয়ার সময় এসে পড়েছে। আজানের শব্দে অধরার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে নিজেকে স্টাডি টেবিলে আবিষ্কার করল। কিছুক্ষণ ভাবার পর অধরার কালকে রাতের কথা সব মনে যায়। অধরার মনটা বিষাদে ভরে উঠে। সে চেয়ার ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বাহিরে এসে নামাজ পড়ে নিল। মনটা কব শান্ত করে সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভোরের শুভ্রতা দেখল, তার মনটা ভালো হয়ে যায়। হিমেল হাওয়া অধরার শরীরকে ছুঁয়ে যাচ্ছে। অধরা চোখ বন্ধ করে অনুভব করছে। কিছুক্ষণ এভাবে থেকে সে চোখ খুলে তাকিয়ে দেখল রক্তিম বাসার ভিতরে প্রবেশ করছে। পরনে তার সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। অধরা একধানে সেখানে তাকিয়ে রইল। রক্তিম চোখ তুলে অধরার বারান্দার দিকে তাকাতেই তাদের চোখে চোখ পড়ে গেল। অধরা নিজের চোখ সরিয়ে দ্রুত গতিতে ঘরের ভিতর ঢুকলো পড়ল। রক্তিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভিতরে চলে আসলো। সিঁড়ি বেয়ে নিজ রুমে যেতে নিল, তখনই পৃথুলা এসে রক্তিমকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় রক্তিম হকচকিয়ে গেল। রক্তিম পৃথুলাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস কি করে হয় রক্তিম হোসেনকে স্পর্শ করার? পৃথুলা রক্তিমের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে রক্তিমের দিকে। এতে রক্তিম আরো রেগে গিয়ে বলল, ফুপি তোকে কোনো শিক্ষা দিতে পারেনি? অন্যের সন্তানদের লেকচার ঠিকই দিতে পারে, কিন্তু নিজ সন্তানকে কোনো শিক্ষা দিতে পারেনি। বলেই সে গটগট করে নিজ রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। পৃথুলার চোখ লাল বর্ণ ধারণ করল। সে মনে মনে বলল, আজ তুমি বলে ছেড়ে দিলাম রক্তিম, কিন্তু অন্য কেউ হলে হয়তো। এতটুকু ভেবে পৃথুলা সেখান থেকে চলে যায়। তাদের এই ঘটনা কেউ একজন আড়াল থেকে দেখছে। সেই ব্যক্তিটি আর কেউ না, পৃথুলার মা কোকিয়া হোসেন। সে রাগে ফুঁসছে আর মনে মনে বলল, এটার জন্য শাস্তি তো পেতে হবেই। অধরা মায়ের সাথে নাস্তা তৈরি করতে সাহায্য করছে। সবাই এখনো ঘুমে কুপোকাত। তাহিদা ইসলাম বললেন, কফিটা রক্তিমকে দিয়ে আয়, বেচারা সকাল থেকে কাজ করছে। অধরা রুটি বেলতে বেলতে বলল, মা তুমি দিয়ে আসো, আমি এগুলো দেখছি। তাহিদা ইসলাম বললেন, অধরা আজকাল তুই না শব্দটা অনেক ব্যবহার করছিস, আমি যা বলেছি তাই করবি। অধরা কফির মগটা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে রক্তিমের ঘরের উদ্দেশ্যে রওনা দিল।
আইয়ুব হোসেন নিজ ঘরে বসে জোহরা খাতুনকে বলছেন, তৈয়ব বাসা থেকে চলে যেতে চায়। জোহরা খাতুন মনে মনে খুশি হয়ে যায় এই কথাটা শুনে, কিন্তু নিজ খুশিকে দমিয়ে রেখে বললেন, দেখেছেন তাহিদার কাজ আমার ভালো দেবরটার মাথা খেয়েছে, আর ওর মেয়ে তো আরেক। জোহরা খাতুনের কথা শেষ করতে না দিয়ে আইয়ুব হোসেন বললেন, এসব কথা রাখো, আমি তৈয়বকে কোথাও যেতে দিব না, ভুলে যেও না বাবা, ওকে অনেক সম্পত্তি দিয়ে গেছে, আমরা ওকে এ ব্যাপারে কিছুই জানতে দেয়নি। জোহরা খাতুন বললেন, আপনি কি করতে চাইছেন? আইয়ুব হোসেন হেসে বললেন, সময় হলে সব বুঝবে। অধরা রক্তিমের ঘরের সামনে এসে দরজায় টোকা দিতেই ভিতর থেকে রক্তিম বলল, চলে আয়। অধরা দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল রক্তিম ডিভানে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। অধরা বলল, আপনার কফি? রক্তিম বলল, টেবিলে রেখে দে। অধরা কফির মগটা টেবিলে রেখে চলে যেতে নিবে, তখনই রক্তিম বলল, আমার শার্টটা আয়রন করে দে, বের করে রাখা আছে। অধরা কিছু না বলে শার্টটা হাতে নিয়ে চলে যেতে রক্তিম তাকে থামিয়ে বলল, এখানেই কর, আর দ্রুত করবি। অধরা বলল, আমার রুমে গিয়ে করি? রক্তিম বলল, না। অধরা বাধ্য হয়ে রক্তিমের ঘরেই আয়রন করা শুরু করলো। রক্তিম তা দেখে মুচকি হেসে নিজ কাজে মনোযোগ দিল। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আইয়ুব হোসেন সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ প্রিয়া শ্বশুর বাড়ি যেতে হবে, রাতে সবাই যেন তৈরি থাকে। আর হ্যাঁ রক্তিম, তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। রক্তিম বলল, ওকে বাবা, আমি চলে আসবো তাড়াতাড়ি। আইয়ুব হোসেন বললেন, আমি চাই সবাই সেখানে শালীনভাবেই যাবে, কোনো ধরনের সমস্যা আমি চাই না। কোকিয়া হোসেন বললেন, বড় ভাইজান, আমার যে আপনার সাথে কিছু কথা ছিল। আইয়ুব হোসেন বললেন, রুমে আয়। আইয়ুব হোসেন চেয়ার ছেড়ে নিজ রুমে চলে গেল। কোকিয়া হোসেন বাঁকা হেসে তার পিছে পিছে চললেন। রক্তিম অফিসে যাওয়ার জন্য বের হবে, তখন সে উচ্চস্বরে অধরার নাম ধরে ডেকে উঠল। অধরা হাতের কাজ ফেলে দরজার সামনে চলে আসলো। রক্তিম বলল, আমার দেওয়া ড্রেসটা আজ পরবি, কথাটা মনে থাকে যেন, মনে থাকে। অধরাকে কিছু না বলতে দিয়েই রক্তিম সেখান থেকে চলে গেল। অধরা রক্তিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কোকিয়া হোসেন কাঁদো কাঁদো হয়ে আইয়ুব হোসেনকে বললেন, বড় ভাইজান, আপনি তো জানেন পৃথুলার বাবা নেই, কত কষ্ট করে আমি তাকে মানুষ করেছি। এখন ওর বিয়ের বয়স হয়েছে, আমি চাইছি পৃথুলা আর রক্তিমের বিয়েটা যাতে হয়ে যায়। আইয়ুব হোসেন বোনের সকল পরিকল্পনা বুঝে নিলেন। সে বললেন, এত তাড়াহুড়ার কোনো কারণ নেই, আমি এখন এসব নিয়ে ভাবছি না। কোকিয়া হোসেন বললেন, ভাইজান কি ভুলে যাচ্ছেন আমার ভাগের সব সম্পত্তি আপনাকে কেন দিয়েছিলাম? আইয়ুব হোসেন বললেন, ভুলতে চাইলেও তুমি ভুলতে দেও না। কোকিয়া হোসেন বললেন, না ভোলাই ভালো ভাইজান। অধরা একসাথে বসে কথা বলছে নানান বিষয়ে। পৃথুলা সেখানে উপস্থিত হলো। পৃথুলা বলল, অধরা, তোমাকে মা ডাকছে। অধরা বলল, আসছি আপু। অধরা তাদের রেখে চলে গেল কোকিয়া হোসেনের ঘরে আর বলল, ফুপি আমায় ডেকেছেন। কোকিয়া হোসেন বললেন, হ্যাঁ ভিতরে আয় তো। অধরা ভিতরে এসে বিছানার পাশে দাঁড়ালো। কোকিয়া হোসেন ব্যাগ থেকে তার মোবাইল বের করে বললেন, তোর কয়েকটা ছবি তুলবো, অনেক ভালো ছেলের খোঁজ পেয়েছি, ভাবছি তোর কথা বলবো। অধরা আকাশ থেকে পড়লো এমন কথা শুনে সে সঙ্গে সঙ্গে বলল, কি বলছেন ফুপি, আমি এখন বিয়ে করতে চাই না। কোকিয়া হোসেন বিরক্তি নিয়োগ বললেন, দেখলেই কি বিয়ে হয়ে যাবে নাকি, এত ভাবিস না। অধরা কাট কাট গলায় বলে দিল, আমাকে মাফ করবেন, এসবে আমি নেই। বলেই সে গটগট করে সেখান থেকে চলে গেল। কোকিয়া হোসেন অধরার যাওয়ার পানে তাকিয়ে বলল, আগুন তো দুই সাইড থেকেই মনে হয় লেগেছে। অধরা আর কোকিয়া হোসেনের সব কথা শাওন শুনে ফেলেছে, তাই সে দ্রুত তার ফোন বের করে রক্তিমকে সবটা জানিয়ে দেয়। অধরা নিজ রুমে এসে পায়চারি করতে থাকে। তার মনের ভিতর একটাই প্রশ্ন, তার ফুপি এসব ভাবছে কেন, আর বাবা যদি রাজি হয়ে যায় তাহলে কি হবে। অধরা আর ভাবতে পারল না। সে ফ্লোরে বসে পড়লে তার ইচ্ছা করছে নিজের সবটি চুল ছিঁড়ে ফেলতে। রক্তিম অফিস থেকে ফিরে এসেছে। শাওন তার রুমে বসে আছে। রক্তিমের এমন ঠান্ডা অ্যাটিটিউড দেখে সে অনেকটাই অবাক হয়ে আছে। শাওন বলল, ভাইয়া কোনো কিছু বলছো না যে? রক্তিম বলল, আগে আমাকে রেডি তো হতে দে, বোনের বাড়ি যাচ্ছি আজ। শাওন বলল, নির্ঘাত বড় কিছু করবে তুমি? রক্তিম চুল সেট করতে করতে বলল, কিছুই করব না, তুই এত টেনশন নিস না। শাওন বলল, যাই ফুপির জন্য গাড়ি ঠিক করে রাখি, আজকে এই বাসায় ফুপির শেষ দিন। রক্তিম কিছু না বলে বাঁকা হেসে একবার আয়নায় নিজেকে দেখে রুম থেকে বের হয়ে আসে। অধরা রক্তিমের দেওয়া কালো গাউনটা করেছে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ইরা অধরাকে দেখে বলল, আপুকে আজ ফাটাফাটি লাগছে। অধরা বলল, তোকেও আজ অনেক সুন্দর লাগছে। কথা বলতে বলতে তারা বের হয়ে আসলো রুম থেকে। তখনই অধরার পা গাউনে আটকে সে পড়ে যেতে নিল, কিন্তু একজোড়া বলিষ্ঠ হাত অধরাকে ধরে ফেলল। অধরা মুখ তুলে সেই ব্যক্তিটিকে দেখে তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল, কারণ সেই মানুষটি হচ্ছে চলবে।